সর্বনাশ হয়ে গেছে শাস্ত্রী মশাই, সর্বনাশ হয়ে গেছে। অভয় বাবু মানে মারবাড়ির ছোট তরফ মন্দিরের বিগ্রহ যাতে তৈরি না হয় সেজন্য ভাস্করকে শেষ করে দিতে চেয়েছিলেন। সে কি ভাস্করকে প্রাণে মারতে চেয়েছে? কই এমন কথা তো সে তখন বলেনি। আগে বলেননি তো, তবে তবে গোবিন্দর কৃপায় বড় কোনো ক্ষতি হয়নি। যা বুঝলে সুকুমার, ধর্মরক্ষার দায়িত্ব ব্রাহ্মণ সমাজকে নিতে হয়, শূদ্রের সে অধিকার নেই। এই কথা গীতায় স্পষ্টভাবে লেখা আছে। ভগবান 4টি বর্ণ সৃষ্টি করেছেন মানুষের গুণ আর কর্মানুসারে। তাই দাস বংশের কারুর পক্ষেই ধর্ম রক্ষা করা সম্ভব নয়। সুকুমার, তুমি এক কাজ করো, ওই বিগ্রহ প্রতিষ্ঠার দিনক্ষণ স্থির হলো কিনা সে সম্পর্কে খোঁজ খবর নাও। ধর্ম রক্ষার জন্য সেদিনই আমি যা করার করব। ব্রাহ্মণদের নির্দেশ অমান্য করা কত বড় অন্যায় সেদিন বুঝবে রানী। এত স্পর্ধা, এত দম্ভ যে কৈবর্ত কন্যা হয়েও ব্রাহ্মণদের অশ্রদ্ধা করে, এতে গোটা সমাজটাই ছন্নে যাচ্ছে, ক্রমশ উচ্ছন্নে যাচ্ছে। ব্রাহ্মণেরা বর্ণ শ্রেষ্ঠ, তাদের অশ্রদ্ধা করার অর্থ পাপ করা। সেই পাপে সব ছারখার হয়ে যাবে। এই মানুষের হাতে বেশি অর্থ আর ক্ষমতা দিলে এমনটাই হয়। কলি, ওর কলি। শুনুন, আপনি আপনার লোকজনদেরকে একটু সাবধান করুন, তারা যেন ওই সেই যে জামাই সম্মুখে কিছু কয়ে না বসে। দিদিকে তাও সামাল দেয়া যায় এটা ওটা কয়ে, কিন্তু ওই সেই যে জামাইয়ের চোখকে ফাঁকি দেওয়া অত সহজ কথা নয়। সে যেন আপনার শত্রুর। ছোট বউ, সে তো শত্রুর তো হবই। আমি থাকলে তার স্বার্থে যে আঘাত লাগে। কাঁচা টাকা নিয়ে সেই তো নাড়াচাড়া করে। জানি বৌঠানকে এটা ওটা বুঝিয়ে কত টাকা সে তছরূপ করেছে জানো। শুনলাম আমার কারবারের মূলধন দেওয়ার জন্য সে নাকি সেরস্তায় আপত্তি জানিয়েছে। বারবার বারবার আমার লেজে পা দিচ্ছে সেজ জামাই। এই মথুরামনকে একদিন আমি এমন শিক্ষা দেব যে আমি কিন্তু সবকিছু জেনে শুনেও তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলাম শুধুমাত্র তোমার দাদার এই বংশের মান সম্মান রক্ষা করার জন্য। তুমি অন্যায় দাবি করেছো। এই সম্পত্তি, এই কারবার কোনো কিছুর ওপর তোমার দাবি থাকতে পারেনি ভাই। আমি মামলা করলে তুমি হেরে যেতে। তবু শুধুমাত্র জানো বংশের মধ্যে কাদা ছড়াছড়ি না হয়, তাই আমি সবকিছু জেনে শুনেও মুখ বুজেছিল। তোমার মামলা করার হুমকির ভয় কিন্তু নয়। আমি তোমাকে এই বাড়িতে ঠাঁই দিয়েছিলাম কারণ মার বংশের বেটা যদি রাস্তায় রাস্তায় ঘুরে পথে বসে তাহলে আমাদেরই অপমান হবে। তাও তুমি সমানে আমার সাথে শত্রুতা করে চলেছ ভাই। ছি 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 ছি। দেখুন বৌঠান, দাবির কথাই যদি বলেন তাহলে আমিও কিন্তু অনেক কিছুই দাবি করতে পারি। দাদা মারা যাওয়ার পর ন্যায় তো আমারই সবকিছু পাওয়ার কথা। আমাদের আইনে মেয়ে মানুষের সম্পত্তি পাওয়ার কোনো অধিকার নেই বৌঠান। আর তাছাড়া দাদা আপনার নামে কোনো উইলও করে যান।
কিন্তু সব কিছু থেকে আমাকে বঞ্চিত করে আমাকে পথের ভিখিরি বানিয়েছেন আপনি বৌঠান। হ্যাঁ, আপনি। আর তাছাড়া আপনি এখনো যা করে চলেছেন তাতে মার বংশের কোনো মুখ উজ্জ্বল হচ্ছে না। ব্রাহ্মণ সমাজকে দিনের পর দিন খেপিয়ে তুলেছেন আপনি। আপনি জানেন যে শাস্ত্রী মশাই আমাকে নিজে ডেকে হুঁশিয়ারি দিয়েছেন? আচ্ছা, ব্রহ্ম সাপের কি কোনো ভয় নেই আপনার? অধর্মের ভয় নেই? দয়া করে ভাই, দয়া করে ধর্ম অধর্মের কথা অন্তত তুমি আমাকে শেখাতে এসো নি। আমি সত্যি এখন বিষয় সম্পত্তি নিয়ে মাথা ঘামাতে চাইছি না। এই হলো তোমার টাকা। তুমি চাইলে আবার নতুন করে কারবার শুরু করতে পারো। কিন্তু ভাই, মন্দির তৈরি করা নিয়ে আমার সাথে তুমি আর শত্রুতা করতে এসো না। তাতে তোমারও উপকার হবে না, আমারও উপকার হবে না। এই কিন্তু আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ারি দিয়ে গেলুম। শেষ পর্যন্ত টাকা এলো। হ্যাঁ, খুড়ো দাদু। কে? আরে বাবা মহেন্দ্র, এসো এসো বাবা, এসো এসো এসো। তা কিছু বলবে বাবা? হ্যাঁ হ্যাঁ, বলছিলাম যে খুড়ো দাদু তোমার নতুন কারবারে আমাকে নেবে গো। মানে তোমার তো বয়স হচ্ছে খুড়ো দাদু, তুমি তো এদিক সেদিক ছোটাছুটি করতে পারবে না। আর তুমি যদি আমাকে না হো তাহলে আমার নিজের কারবারও শুরু করতে পারবো। আর বাবা মশাইয়ের কাছে আমি প্রমাণ করতে পারবো আমার যোগ্যতা খানা। আর মুনাফা যা হবে তা কিন্তু একেবারে আধা আধা ভাগ হবে। এ তো খুব ভালো কথা হে মহেন। তুমি হলে গিয়ে আমার পদ্মমার বেটা, তোমাকে নেব না তো কাকে নেব বলো দেখি? এবার দেখুন বৌঠান, আপনার এই নাতিকে সাথে নিয়ে আমি আপনার কাছ থেকে আরো কত কিছু আদায় করি। সাবধানে সাবধানে, মূর্তিটা জানে না ভাঙে। আর শোন, এই ময়লা টয়লা গুলো না সবাই বাইরে ছাই গাদা আছে, সেখানে গিয়ে ফেলবি, বুঝলি? কম তো আর পড়েনি। আরে কি হলো, তোরা একটু কাজ কর, তাড়াতাড়ি যা। ওই জায়গা একদিকে শুরু হলো মায়ের মূর্তি তৈরির কাজ, আর অন্যদিকে দ্রুত গতিতে এগিয়ে চলে দক্ষিণেশ্বরে মন্দির নির্মাণের কাজ। এগিয়ে চলল সময়।
মূর্তির যাতে কোনো ক্ষতি না হয় তার জন্য মূর্তিকে স্থাপন করা হলো এক বাক্সের মধ্যে। আসুন মা, আসুন, দেখুন মা ভালো করে। এই সব আপনার ভালো লাগছে তো? এই হলো আপনার নাট মন্দির। কেমন লাগছে বলুন মা। মা, ভবিষ্যতে এখানে আপনি ধর্ম আলোচনা, পাঠ, কীর্তন এসব করতে পারেন। খুব সুন্দর হয়েছে মতো। এখানে তো একসাথে অনেক মানুষ বসতেও পারবেন, আর এখান থেকে সোজাসুজি মায়ের মুখও দর্শন করতে পারবেন। মা, নাট মন্দির কেমন দেখলেন? খুব সুন্দর বাবা। আর মা, আপনি শিব মন্দিরের কথা বলেছিলেন, এইদিকে আপনার কথা মতো দ্বাদশ শিব মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। এই যে আপনি দেখুন। पशूनां पतिं पापनाशं परेशं गजेन्द्रस्य कृत्तिं वसानं वरेण्यं जटाजूटमध्ये রানীমা, এই দ্বাদশ শিব মন্দিরে মহাদেবের দ্বাদশ রূপের ভৈরব মূর্তি প্রতিষ্ঠা হবে বলেও কথা হয়েছে। আপনার ডান দিকে দক্ষিণ থেকে উত্তরে গেলে পরপর দেখবেন নরেশ্বর, নন্দীশ্বর, নাদেশ্বর, জগদীশ্বর, জলেশ্বর আর জঙ্গেশ্বর। আর রানীমা, আপনার বাম দিক থেকে দক্ষিণ থেকে উত্তরে পরপর দেখবেন যজ্ঞেশ্বর, যত্নেশ্বর, জটিলেশ্বর, নকুলেশ্বর, নাকেশ্বর আর নির্ঝরেশ্বর। আর এই ছটি শিব মন্দিরের মাঝখানে চাঁদনি। বাবা মথুর, রামচন্দ্র, আমি ভাবছি শিব মন্দিরের জন্য বৈদিক বাউন নিয়োগ করব। তা তোমাদের কি মতামত কও? আগে আমাদের মতামতের আর কি আছে মা, আপনি যখন চাইছেন নিশ্চয়ই হবে, আর এটা খুব ভালো কথা। মা, আমাদের ভট্টাচার্য মশাই উনি কিন্তু বৈদিক ব্রাহ্মণ। দিদমা, ওই দেখো মায়ের মন্দিরের উত্তরে বিষ্ণু মন্দিরও তৈরি হয়ে গেছে। এবার আর দেরি না করে ভট্টাচার্য মশাইয়ের সাথে কথা কয়ে মন্দির প্রতিষ্ঠার একখানে দিন তীর করে গেল। মা কিন্তু অনেক দিন ধরে অপেক্ষা করছে, আর দেরি করা যায়নি। আগে রানীমা, এই শাক্ত বিগ্রহ প্রতিষ্ঠা করার জন্য আমি একটা ভালো দিন স্থির করে রেখেছি। সে ব্যাপারে আমি অবশ্য আপনাদের এখনো কিছু জানাইনি, তবে এত তাড়াতাড়ি এত বিশাল আয়োজন করা সম্ভব কিনা সেটা আমি বুঝতে পারছি। আপনি শুধু দিন বলুন ভট্টাচার্য মশাই, বাকি সব আয়োজন আমি করে নেব। সব আয়োজন তো হবে, তা বুঝলো, কিন্তু আমার মায়ের মূর্তির মধ্যে ফেরান কি প্রতিষ্ঠা করবে? ওঠ রানী, সে যে সব ধর্ম একত্রিত করতে এসেছে তোর দ্বারে। শুরু হচ্ছে নতুন যুগ।
নায়ব মশাই, আপনি এখানকার সব বন্দোবস্ত ভালো করে দেখে নিয়েছেন তো? টান্দি, ও টান্দি, টান্দি গো, এই তো। টান্দি গো, জেনে এলুম গো, দিনভর কীর্তন হবে মন্দিরে। জানো তো টান্দি, রাধা গোবিন্দের বিগ্রহকে কি অপূর্ব সাজ পরিয়েছে গো। মন্দিরে যাওয়ার জন্য কিন্তু ওই আধার থাকতে থাকতে বেরোতে হবে। তুমি কি চতুর্দিক ঘুরে এই খবরই জোগাড় করে আনলে ছোট ঠাকুর? হ্যাঁ গো, হ্যাঁ, রাধা গোবিন্দের রূপ দেখে মনটা একেবারে ভরে গেল গো। আমি কিন্তু জুঁই ফুলের মালা পরাবো ঠাকুরকে। ঠাকুর, সে মালা গাঁথবে কে? কেন আমি গাঁথবো? ও টান্দি, টান্দি, আমি তো জেনেছি গো কোথায় জুঁই ফুল পাওয়া যাবে। হ্যাঁ গো, যাই, আমি যাই, ফুল নিয়ে আসি। হ্যাঁ, ফুল নিয়ে আসি, ফুল নিয়ে আসি, আমি যাই। দেখেছিস দিগম্বর, দেখেছিস? দিতে এসে ছোট ঠাকুরের উৎসাহের কোনো শেষ নেই গো। এই ছোট ঠাকুরকেই কিনা আমি সন্দেহ করেছিলাম। এই পাপে আমায় নরক দর্শন করতে হবে। হে ঠাকুর, ডুবু 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 রূপ সাগরে আমার মন, ডুবু 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 রূপ সাগরে আমার মন। বলি, ও ছোট ঠাকুর, চললে কোথায় গো? ও মা, তুমি? হ্যাঁ, আমি। তুমি এখানে, এখানে কি করছো গা? এ তো কলকাতা নয়, তুমি এখানে এলে কেমন করে? বারে, তুমি এসেছো আর আমি আসতে পারিনি। আমি তো তীর্থ করতে এসেছি গো, মিত্তির মশাইদের সঙ্গে। তুমি কাদের সঙ্গে এসেছো গা? কাদের সাথে আবার? আমি একা একাই ঘুরে বেড়াই। তুমি যেখানে যাবে আমিও সেখানে যাব। এখানে গান শোনো না গো, তোমার গান শুনতে আমার বড্ড ভালো লাগে। শোনো কথা, আমি বলি জুঁই ফুলের মালা গাঁথবো বলে ফুলের খোঁজ করতে যাচ্ছিলুম। মন্দিরে অষ্টপ্রহর গান হচ্ছে, গান শুনতে যাব বলে তৈরি হচ্ছিলুম। আর বলে কিনা আমাকে এই গান শোনাতে হবে। ও মেয়ে গো, তুমি ঘরে যাও গো, ঘরে যাও। যাদের সঙ্গে এসো তারা সব চিন্তা করছে নে। যাও গো, যাও। ভারী চঞ্চল তুমি, একা একা এদিকে সেদিকে ঘুরে বেড়াও। যাও দেখিনি, যাও। তুমি আমায় গান শোনালে তো? বেশ, দেখো এবার মন্দিরে কি হয়। তোমাকে তো আমায় গান শোনাতেই হবে। বললেই হলো গান শোনাতে হবে। আমি কি অত কীর্তন জানি নাকি? এই মেয়ের আবদারের শেষ নেই।